প্রেসিডেন্ট ওহেজ ইবনান, পর্ব সংখ্যা ১৩। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। সকাল ৯টা, ঘড়ির কাঁটায় সকাল ৯টা বাজলেও দিনের আলো এখনো ভোরের আড়মোড়া ভাঙার ক্লান্তি। আকাশের ক্যানভাসে আজ নীলের বদলে একচেটিয়া রাজত্ব করছে ধূসর রঙের কালচে মেঘের দল। রোদ আর মেঘের চিরচেনা লুকোচুরি খেলা আজ স্তব্ধ। সূর্যমামা মনে হয় অভিমান করেই মেঘের পুরো চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। চারপাশ ঘুরে ভেসে আছে স্যাঁতসেঁতে স্নিগ্ধ হাওয়া। সে হাওয়ায় মিশে আছে ভেজা মাটির সোঁদা গন্ধ, বুনো পাতার গ্রান। রাস্তায় ধারের গাছগুলো স্থির দাঁড়িয়ে আছে কোনো এক অজানা বিষগ্নতা আর নিবিড় অপেক্ষায় ডুবে আছে তারা। মাঝে মাঝে হঠাৎ দমকা হাওয়া এসে গাছের পাতাগুলো কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, আর টুপটাপ ঝরে পড়ছে পাতায় জমে থাকা বৃষ্টির দুটো এক ফোঁটা। সকাল ৯টায় যে চেনা ব্যস্ততায় আনভি থানায় এসেছিল। থানার পরিবেশটা ভারী উত্তেজিত। আনভি একটা সেলের বাইরে বসে আছে, আর ওপাশে ওর বাবা ইয়াহিয়া। দুজনের মাঝখানে লোহার মোটা গারদ। কেউ কোনো কথা বলছে না। আনভি তীক্ষ্ণ স্থির দৃষ্টে তাকিয়ে আছে বাবা নামক মানুষটির দিকে। মাত্র একদিনে তার কি করুণ দশা হয়েছে। দেশের আইনের এখন যে কঠোর রূপ, তার নির্মমতা ইয়াহিয়ার সারা শরীরে খোদাই করা। মারের চোটের সামনে ৩-৪টে দাঁত পড়ে গেছে, মুখমণ্ডল এমনভাবে থেতলে গেছে যে তাকানোর মতো অবস্থা নেই। বেশ কিছুক্ষণ এক শ্বাসরুদ্ধকর নীরবতার পর ইয়াহিয়া মুখ খুলল। মুখ খুলে ভাঙা ঘরমোড়ে গলায় প্রশ্ন করে, আমার এই পরিণতি দেখে তোমার অনুভূতি কেমন? আনভি এক পলকের জন্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ওনার দিকে। তিনি যতই অপরাধী হোক, একসময় তো তাকে নিজের বাবা বলেই জেনে এসেছে। আনভির বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে শান্ত কণ্ঠে বলে, আপনার এই পরিণতি দেখে আমার ভালোই লাগছে, আবার খারাপও লাগছে। তবে এটা আপনার প্রাপ্য। আমার মায়ের সাথে আপনি যা করেছেন তার জন্য এই শাস্তিটুকু যথেষ্ট নয়। কতটুকু শুনে ইয়াহিয়া হেসে উঠল। ফাটা ঠোঁটে দিয়ে বীভৎস হাসতে থাকেন তিনি। আনভির ভীষণভাবে ভড়কে যায়। বাবার হলোটা কি? এমন উদ্ভট আচরণ করছেন কেন তিনি? হঠাৎ ইয়াহিয়া থামিয়ে দেন হাসি। তার চোখ দুটো বরফের মতো শীতল হয়ে ওঠে। তীক্ষ্ণ কণ্ঠে তিনি বলে, তোমার মায়ের সাথে আমি কিছুই করিনি। আর তুমি তুমি আমার আসল মেয়ে নাও। একদিন আমার আর তোমার মায়ের সম্পর্ক কিংবা তোমার জন্ম নিয়ে যা যা জেনে এসেছো তার সবটাই ছলনা। কতগুলো কানে পৌঁছাতেই আনভির মনে হলো ওর মাথার ভেতরে বাজ পড়েছে। নিজের জন্ম পরিচয় নিয়ে এমন কথা শোনার পর কার মাথা ঠিক থাকে? আনভির গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। নিজেকে কোনো মতো সামলে নিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে, আমার মাথা কাজ করছে না। অহেতুক আজেবাজে কথা কেন বলছেন? এ সকল কথা বলবেন না। ইয়াহিয়া এবার একটু মোক্ষম প্রশ্ন ছুড়ে দেন, তোমার মায়ের সাথে আমার কোনো ছবি দেখাতে পেরেছ কখনো, বা আমাদের একসাথে থাকার কোনো প্রমাণ? জেসমিনও তোমার কেউ না। নিজের খালামণি জেসমিনের নামটি শুনে আনভি আর স্থির থাকতে পারলেন না। অস্থিরতা তাকে গ্রাস করে ফেলল। সে ছটফট করতে করতে গারদের কাছে এগিয়ে গেল। বলে, তাহলে আমার আসল বাবাকে? সত্যটা বলুন আমাকে। বলবো না, তবে এইটুকু জেনে রাখো, তুমি আমার বসের মেয়ে। এই কথাটুকু ছুড়ে দিয়ে ইয়াহিয়া উঠে সেলের পেছনের দিকে চলে যান। আনভি পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি শুনেছে এই মাত্র? কি সে কার সন্তান? তার আসল পরিচয় কি? জেসমিন খালামণি কেন তার নিজের হবে না? ইয়াহিয়ার কথাগুলো কি সত্যি, নাকি সেফ একটা চাল? মাথাটা প্রচন্ড ভন ভন করতে শুরু করে আনভির। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না। হন্তদন্ত হয়ে সেলের ঘর থেকে বেরিয়ে আসে। পুরো পৃথিবীটা যেন তার চোখের সামনে দুলছে। ভীষণ অশান্ত লাগছে চারপাশ। বাইরে বেরোতে অহেজের সাথে মুখোমুখি ধাক্কা লাগে ওর। আনভি থানায় এসেছে জেনে অহেজ ওকে মানাতে ছুটে এসেছিল। আনভির এমন বিধ্বস্ত আর হন্তদন্ত হয়ে বেরিয়ে আসা দেখেই অহেজ উদ্বিগ্ন হয়ে পড়ে। সে আনভির দুবাহু শক্ত করে ধরে বলে, কি হয়েছে সামাইরা? তুমি ঠিক আছো? এমন করছো কেন? আনভির গলাটা এখনো শুকনো। সে ঝটকাটা অহেজের হাত সরিয়ে দিল নিজের বাহু থেকে। তারপর অহেজের চোখের দিকে সরাসরি তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলে, আপনি এভাবে আমার সামনে এসেছেন কেন? আর আমার হাত ছাড়ুন, কিছু হয়নি আমার। অহেজ এক প্রকার টেনে নিল আনভিকে, তার পাশের বেঞ্চিতে বসিয়ে দিল। তারপর একজন গার্ডকে ইশারা করে পানি আনতে বলে।
আনবির ডান হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? কি কথা হয়েছে বলো তো? কি হয়েছে তোমার? এত আপসেট কেন? যে কারণেই হোক আমাকে খুলে বলো, কি বলেছেন উনি? আনবি ওয়াহিজের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বিরক্তির সুরে বলে, ছাড়ুন আমার হাত, কিছু হয়নি আমার। ওয়াহিজ এবার উঠে গেল ধীর পায়ে আনভির ধীর পায়ে আনভির সামনে একটু গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আনভির কোলের ওপর দু হাতে রেখে আলতো করে আঁকড়ে ধরে চোখের দিকে ইশারা করে বলল, রাগ করো না সামাইরা, প্লিজ বলো কি হয়েছে, আমাকে মাফ করো না। থানা ভর্তি পুলিশ, কত শত নারী পুরুষ অফিসার, সাথে এত এত গার্ড, সবার সামনে দেশের প্রেসিডেন্ট এভাবে হাঁটু গেড়ে বসে মাফ চাইছে। বিষয়টা আনভির কাছে প্রচণ্ড অস্বস্তিকর ঠেকে। সে চোখ রাঙিয়ে ফিসফিস করে বলে, উঠুন বলছি। অহেজ তো নাসরবান্দা, আগে কথা দাও আমার সাথে বাড়ি ফিরে যাবে, মাফ করেছ আমায়, আর এমন ভুল করবে না তোমার স্বামী, বলছি তো। মাফ হয় না, পরে করলেও চলবে, আপাতত বাড়ি চলো। আনবিও এখন অহেজকে প্রয়োজন। সে খুব ভালো করে বুঝতে পারছে যে অহেজ তার সাথে থাকতে চায়। এ কথাটা সুযোগ তো দেওয়াই যায়, এছাড়াও তো তারও কোনো উপায় নেই। তাছাড়া বাড়ি যেতে তো মন প্রাণ করেই এসেছে। অহেজ নিতে এলে তার সাথেই চলে যাবে। আনভি তাই সামান্য মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, আচ্ছা উঠুন এবার। সম্মতি পেয়ে অহেজের চোখে মুখে রাজ্যের খুশি উপচে পড়ে। সে দ্রুত উঠে আনভিকে ঠিক পাশটিতে বসিয়ে দেয়। আনভি স্থির দৃষ্টি সামনের দিকে তাকিয়ে আছে। একবার ভাবে অহেজকে সব খুলে বলবে, পরক্ষণে আবারও ভাবে, না থাক, এখন এসব বলার কোনো প্রয়োজন নেই। এর মাঝে গার্ড পানি ভর্তি বোতল নিয়ে আসে। অহেজ সেটা আনভির হাতে ধরিয়ে দেয়। আনভি বোতলটা হাতে নিতেই উঠে দাঁড়ায়। আমি বাড়ি যাব। থানায় ওয়াহেজের বেশ কিছু জরুরি কাজ ছিল, কিন্তু এখন সে সেসব মনে দিলে আনভিকে নিয়ে যেতে হবে না। সে এখন এসবে মন দিলে আনভিকে নিয়ে যাওয়া হবে না। তাই সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ চলো। কতটুকু শুনে অহেজের উত্তরের অপেক্ষা না করে আনভি হনহন করে থানা থেকে বেরিয়ে যায়। সোজা গিয়ে ওঠে অহেজের গাড়িতে। অহেজ আজ নিজেই ড্রাইভিং সিটে বসে, সাথে আনভির সাথে কথা বলা। অহেজের গাড়ি আগে 7টা গাড়ি বহর চলতে শুরু করে, সবগুলো গার্ডের। আনভি সিটে বসে আছে ঠিকই, কিন্তু সিট বেল্ট বাঁধেনি। অহেজ সেটা খেয়াল করে আনভির দিকে ঝুঁকে বেল্টটা আটকে দেওয়ার জন্য আনভি ভীষণ অস্বস্তি হতে শুরু করলো। অহেজ একদম ওর খুব কাছে গিয়ে আনভির মুখের দিকে তাকালো, তারপর আনভি থেকে একটু দূরে যাইয়ে বাঁধনটা আগলা করে সিট বেল্টটা বাঁধতে শুরু করলো। সিট বেল্ট বাঁধা না হতে আনভি বলে উঠলো, শোন আমি বেঁধে নিচ্ছি। আনভির কথা শুনে অহেজ আর নিজেকে দমে রাখতে পারলো না। সিট বেল্ট তো একটা বাহানা ছিল। সে চুপ করে তাকিয়ে থাকলো আনভির দিকে। আনভি কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না। অহেজ স্তব্ধ থাকতে থাকতে অহেজ চুপ করে উষ্ঠ ছুঁয়ে দিল, যা আনভিকে কিছুটা ভরকে দিল। অহেজকে সিট থেকে বসে থাকতেই আনভি আরো বিরক্ত হলো। আনভির আগে চোখে অহেজের দিকে তাকাতেই হিসিস করে বলে ওঠে, শয়তান পুরুষ, আমি যাব না আপনার গাড়িতে করে, গাড়ি থামান। অহেজ গাড়ি স্টার্ট দিতে দিতে আড়মোড়া ভঙ্গিতে তাকালো আবার আনভির দিকে। তারপর সেও বলল, কেন যাবে না বলো? কোনো কথা বললো না আনভি, চুপচাপ বলল, গাড়ি থামান, আর আপনার গার্ডদের বলুন রাস্তা ছেড়ে দিতে, আমি যাব না আপনার সাথে। একে তো বাবার কাছ থেকে শোনা ওই ভয়ঙ্কর সত্যিটার ধাক্কা, তার উপর অহেজের ফাজলামো, সব মিলে আনভি একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। সে অহেজের কথায় কোনো উত্তর না দিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকে। আনভি একদম চুপ মেরে যেতে দেখে অহেজ এবার গম্ভীর গলায় প্রশ্ন করেন, কি হলো, এত চুপ কেন? কি হয়েছে তোমার? তোমার বাবার সাথে কি কথা হলো ভেতরে? আনভি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলে, কিছুই হয়নি, জাস্ট একটু কষ্ট লাগছিল। লোকটা তো আমার বাবা, যতই অপরাধী হোক না কেন। অহেজ স্পষ্ট বুঝতে পারে আনভি কিছু একটা গোপন করছে। তারপর সে বিষয়টা নিয়ে আর ঘাটায় না। প্রসঙ্গ পাল্টে সে সহজ গলায় বলে, কিছু খাবে? না, কি আর খাবো। প্রেসিডেন্ট গাড়ি রাস্তা থামিয়ে আবারও কোনো না কোনো প্রেসিডেন্ট রাস্তায় গাড়ি থামালে আবার কোনো না কোনো ঝামেলা হয়ে যাবে, তার এগুলো কিছুর দরকার নেই। চুপচাপ বাড়ি চলুন। প্রেসিডেন্ট গাড়ি থামিয়ে খাবার কেনাটা বড্ড বেমানান দেখাবে, আপনি বরং
আপনার এই উদ্ভট চিন্তাভাবনাগুলো নিজের কাছে রাখুন। এই শুনে অহেজ ভুরু কুঁচকে বলে, উদ্ভট হতে যাবে কেন? আমি আমার স্ত্রীর জন্য খাবার কিনবো। বাইরের পৃথিবীর কাছে আমি প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি খুব সাধারণ একজন মানুষ। কারো সন্তান, কারো স্বামী, আর কয়েকদিন পর হয়ে যাব কারো বাবা। বাবা হয়ে যাব কথাটা কানে যেতে আনভি চট করে অহেজের দিকে তাকায়। ওর ওই আকস্মিক দৃষ্টি দেখে অহেজের কপালে ভাঁজ পড়ে যায়। বলে, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? আমি তো বাবা হবই, তাই না? আর তুমি হবে মা। কথাটুকু শুনে আনভির মনের গহীনে আলাদা এক আনন্দের ঢেউ খেলে যায়। তবুও সে মুখটি অন্যদিকে ঘুরে তাচ্ছিল্যের সুরে বলে, শখ তো দেখছি 16 আনা, স্বপ্নে একটু কমই দেখুন না। অহেজ শব্দ করে হেসে উঠল। এভাবে মুখ ঘোরালে তো চলবে না বেগম সাহেবা, আপনাকে আমার বাচ্চার মা হতেই হবে। তো আমি কি না করেছি? বিয়ে যখন হয়েছে বাচ্চা তো হবে। অহেজ এবার একটু নরম গলায় জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে মাফ করেছেন ম্যাডাম? না, করিনি। আপনার সাথে বাড়ি ফিরে যাচ্ছি মানে এই না যে আপনাকে মাফ করে দিয়েছি, এমনটা ভাববেন না কিন্তু। না না, আমি তা ভাবছি না। বাপরে বাপ, কি অভিমান তোমার! তুমি আমাকে শাস্তি দিও, কোনো সমস্যা নেই। আমি সারা জীবন মাথা পেতে নিব সেই শাস্তি। জানো, গতকাল রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারিনি বলে আমার একটু ঘুম আসেনি। বারবার শুধু মনে হচ্ছিল আমি বুঝি সব হারিয়ে ফেলেছি। সব কথাগুলো শুনে আনভি স্তব্ধ হয়ে বসে থাকে। গত রাতে তো তার বুকের ভেতরটা ভীষণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু সে কষ্টের কথা সে অহেজকে বোঝাতে দিতে চায় না। নীরবতা ভেঙে আনভি আনমনে হতে দেখে অহেজ নিচু স্বরে ডাকে, সামেরা, শান্তি দিও, শাস্তি দিও, তবু মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গ দিও, সঙ্গ ছেড়ে যেও না। আনভির কথায় শুনে মুচকি এসে বলে, আচ্ছা। আনভিকে নিয়ে নিচের বাড়িতে পা রাখে অহেজ। সদর দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই বাড়ির পরিবেশটা যেন হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। ভারী পরিবেশ, উপস্থিত প্রতিটি মানুষ তীক্ষ্ণ দৃষ্টি ফলার মতো বিচ্ছে আনভির গায়ে। একে তো আনভির বাড়িতে কেউ আগে থেকে খুব একটা পছন্দ করে না, তার উপর আনভির বাবা সদ্য দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে চারপাশের বাতাসে এক চাপা ক্ষোভ আর বিরক্তির ছাপ স্পষ্ট। অহেজ বুঝতে পারে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে না পারলে তার আনভিকে শান্ত রাখা সম্ভব না। এর আনভিকে শান্তিতে থাকতে দেবে না। বাড়ির লোকদের উপযুক্ত জবাব দেওয়া বিষয়টার পরে ভাবা যাবে। আপাতত আনভিকে একদম বন্ধ করা পরিবেশ থেকে সরিয়ে নেওয়াটাই প্রয়োজন। তাই কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনভিকে নিয়ে সোজা নিজের ঘরে চলে যায় সে। ঘরে দরজা বন্ধ হতেই আনভির বুকের ভেতরটা আটকে ধরা নিঃশ্বাসটা যেন সজোরে বেরিয়ে আসে। সে অসহায় দৃষ্টিতে অহেজের দিকে তাকিয়ে বলে, অহেজ, আপনি কি আমার এখানে এনে কোনো ভুল করলেন? দেখলেন না সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে? তারা তো আমার সাথে স্বাভাবিক কথা বলবেই না। তারা আমাকে পছন্দ করছে না, বিষয়টি কি আপনি বুঝতে পারছেন? অহেজ এগিয়ে এসে পরম মমতায় আনভির মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, তুমি কি আগে বোরকাটা খুলো এসো। কে কি ভাবলো, কে কি বললো, এসব না হয় আমি দেখব। এসব দেখে তোমার লাভ নেই। তাদের যদি তোমাকে নিয়ে এতই সমস্যা থাকে তবে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। তবে এসব নিয়ে তুমি টেনশন নিও না সামাইরা। অহেজের এমন কথায় আনভি যেন থমকে যায়, বিস্ময়ে স্তব্ধ হয়ে ভাবে, এই মানুষটা তার জন্য এতটা সংবেদনশীল, তার জন্য নিজের পরিবার ছেড়ে আলাদা হতেও দ্বিধা করবে না। কিন্তু না, এমনটা হতে দেওয়া যাবে না। এতে আনভিকেই তার পরিবারের কাছে প্রধান অপরাধী হতে হবে। এমনিতে তারা আনভিকে দেখতে পারে না, তার ওপর তো একেবারে চোখের বিষ হয়ে উঠবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আনভি নিজেকে শান্ত করে। এরপর কাপড় রাখার ঘরে প্রবেশ করে, বোরকা বদলে বেরিয়ে আসে। এখন আর অন্য কিছু ভাবার সময় নেই। আজ তার বাবা তাকে যে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে তা এখন অহেজকে জানানো খুব জরুরি। আনভি তৈরি হয়ে বেরিয়ে আসতে অহেজ তার স্বভাবসুলভ ভঙ্গিতে পেছন থেকে দু হাতে আনভির কোমর চাপটে ধরে। আনভি ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে আলাদাভাবে ওষ্ঠ এঁকে দিতে থাকে। আনভিও বাধা না দিয়ে নিজের হাত উঁচিয়ে অহেজের চুলে বিলি কাটতে কাটতে বলে, অহেজ, আপনাকে আমার কিছু বলার আছে। আনভির ঘাড়ের কাছে মুখ বেরিয়েই ফিসফিস করে বলে, জি বলুন ম্যাডাম। আনভির বুকে গভীর এক শ্বাস টেনে নেয়, নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে বলে ওঠে, আমি আমি না আমার বাবার আসল সন্তান নই অহেজ। আমার বাবা আজ নিজেই আমাকে কথা বলেছেন। আমি কোনো কুলকিনারা পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। তিনি কি সত্যি বলছেন? আনভির এমন কথায় বিস্ফোরক
যেন অহেজের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে একদম শান্ত থাকে। সে খবর তার কাছে মোটেও নতুন কিছু না। বিন্দুমাত্র অবাক না হতে আনবিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। আনবির দুবাহুতে হাত রেখে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলে, হ্যাঁ, কথাটি সত্য। আনবির দু চোখে বিস্ময় বড় বড় হয়ে যায়। আপনি? অবিশ্বাসের সুরে প্রশ্ন করে সে। আপনি আপনি কি করে জানেন? অহেজ এবার সতর্ক দৃষ্টিতে ঘরের চারদিকে দেখে নেয়। তারপর আনবির মুখের দিকে তাকিয়ে বলে, রহস্যময় শান্ত ভঙ্গিতেই বলে, তোমার আসল বাবাকেও আমি খুব ভালো করেই চিনি। আর তুমি তাকে চেনো, দেখা করবে তার সাথে। কথাগুলো শুনে আনভির আক্ষরিক অর্থে প্রকাশ করতে পারে না। অহেজ এত কিছু কি করে জানে? বুকের ভেতরটা তোলপাড় শুরু হয়ে যায় তার। অস্থির হয়ে ছটফট করতে থাকে সে। বলে ওঠে, হ্যাঁ, দেখব। আমাকে নিয়ে চলুন তার কাছে, এক্ষুনি নিয়ে চলুন। অহেজ আনভির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে নিয়ে আগলে ধরে। এক অদ্ভুত দৃঢ়তার সাথে বলে, চলো, সময় এসে গেছে। এইটুকু বলেই আর কালক্ষেপণ না করে আনবির হাত ধরে তাকে নিয়ে ঘরের বাইরে পা বাড়ায় অহেজ।